পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রীকে, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী। সিসি ক্যামেরায় সন্দেহভাজনদের চিহ্নিত করার দাবি পুলিশের। নাটোরে বড়াই গ্রামে খ্রিস্টান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা। স্বজনদের দাবি, নিহতের সঙ্গে কারো ব্যক্তিগত বিরোধ ছিল না। বিচারের দাবিতে এলাকায় মানববন্ধন। স্থানীয় সরকার নির্বাচনের সহিংসতায় প্রশ্নবিদ্ধ হয়েছে নির্বাচনী ব্যবস্থা, মত বিশেষজ্ঞদের। গণতন্ত্র বাঁচাতে ইসিকে আরো বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান। পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই টাঙ্গাইলের ভুয়াপুরে গড়ে উঠেছে পোল্ট্রি ফার্ম। নেই বর্জ্য শোধনাগার, চরম স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী। এবং বগুড়া শহরে সরকারি স্কুলের জায়গা বেদখল করে প্রতিষ্ঠিত হয়েছে বেসরকারি প্রি ক্যাডেট স্কুল। আইন কলেজের পরিত্যক্ত ভবনে চলছে প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম। বাংলার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি পারমিতা হিম। উপ পুলিশ কমিশনার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মৃত্যুর সন্দেহভাজন 3 হত্যাকারীর চেহারা সিসি ক্যামেরায় ধরা পড়েছে। শীঘ্রই তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী এ হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলে মন্তব্য করেছেন। সকালে চট্টগ্রামে বাসার সামনে মাহমুদা খাতুনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। চট্টগ্রামে দায়িত্ব পালনকালে বাবুল আক্তার সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বিশেষ ভূমিকা রাখায় তাকে আতঙ্কিত করতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল 7টার দিকে মাহমুদা খাতুন তার ছেলে মাহির আক্তারকে স্কুলে পৌঁছে দিতে বাসা থেকে বের হন। বাসার পাশে ও আর নিজাম সড়কে আসার পর হঠাৎ মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে প্রথমে তাকে ছুরিকাঘাত করে, পরে গুলি করে পালিয়ে যায়। ছেলে মাহির আক্তার দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় মাহমুদার। পরে তার সন্তানের আর্তনাদে ছুটে আসেন প্রতিবেশীরা। নিচে নামে দেখছি বাচ্চাটা গেটে কান্না করতেছে, দৌড়ে আসে দেখলাম ডেড বডি পড়ে নিয়েছে। স্কুল নিয়ে যাচ্ছে, ওই স্পটে ওনাকে মেরে ফেললো। মারা পরে বাচ্চারা দৌড় কান্না করে আমার আম্মুকে মেরে ফেললো। চট্টগ্রামে দায়িত্ব পালনের সময় বাবুল আক্তার মাদক ও জঙ্গি দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ কারণে তাকে বিভিন্ন মাধ্যম থেকেও হুমকি দেওয়া হয়। কিছুদিন পূর্বেই পুলিশ সদর দপ্তরে যোগ দেওয়ার আগে তার পরিবারকে মেরে ফেলার হুমকি দিয়ে চিঠি দেয় জঙ্গিরা। এরই জের ধরে তার স্ত্রীকে হত্যা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। যাদেরকে নিয়ে বাবুল আক্তার কাজ করেছে এদেরকেও হতে পারে। এই রাস্তায় অনেকগুলো সিসি ক্যামেরা আছে, সবগুলো ফুটেজ সংগ্রহ করলে আশা করি যে কারা এগুলো আমরা শনাক্ত করতে পারবো। মোটরসাইকেলে করে 3 জন ছিল, তাদের একজন যিনি মোটরসাইকেল ড্রাইভ করছেন উনি হেলমেট পরা, বাকি 2 জন হেলমেট ছাড়া। এই ব্যাপারে আমাদের পুলিশ, র্যাব, ডিবি, সিআইডি এবং পিবিআই যৌথভাবে কাজ করছে। এদিকে চট্টগ্রামে নিহতের স্বজনদের প্রতি সমবেদনা জানাতে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তিনি বলেন, দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। জঙ্গিদের দমন এবং নিয়ন্ত্রণ করার জন্য আমাদের পুলিশ ফোর্স যেভাবে বীরত্বের সঙ্গে কাজ করছে, তাদেরকে বিভ্রান্ত করার জন্যই এই পরিকল্পিত হত্যাকাণ্ডটা হয়েছে বলে আমরা এখন ধারণা করছি। যে উদ্দেশ্য নিয়ে করুক, আমাদের গোয়েন্দারা কাজ করছে। আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি যে আমরা খুব শীঘ্রই এই হত্যাকারীকে আমরা অবশ্যই ধরে ফেলবো। এগুলো সবই পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা সবসময় বলে আসছি, এটা একটা দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকারীরাই এই ধরনের টার্গেট কিলিং করছে একটার পর একটা। বিকেলে দামপাড়া পুলিশ লাইন মাঠে মাহমুদা খাতুনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। 2006 সালে ঝিনাইদহের মাহমুদা খাতুনকে বিয়ে করেন বাবুল আক্তার। মাহির আক্তার ও তাবাসসুম নামে তাদের 2 সন্তান রয়েছে। সবশেষ পদোন্নতি পেয়ে ঢাকায় পুলিশ সদর দপ্তরে যোগ দেন বাবুল আক্তার। সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ জঙ্গি দমনে বিশেষ ভূমিকা রাখার কারণে বাবুল আক্তারকে আতঙ্কিত করতে জঙ্গিরাই তার স্ত্রীকে হত্যা করেছে। এবার জেনে নেব জঙ্গি দমনে বাবুল আক্তারের ভূমিকার কথা। গত বছরের ঘটনা, চট্টগ্রামের খোয়াজনগরে জেএমবি আস্তানার সন্ধান পাওয়া গেছে। পুলিশ সদস্য সহ সেখানে হাজির বাবুল আক্তার। উপস্থিতি টের পেয়ে বাবুলকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। এ ঘটনায় বাবুল বেঁচে গেলেও আহত হন 3 পুলিশ সদস্য। এ সময় বেশ কিছু গ্রেনেড সহ কয়েকজন জঙ্গিকে আটক করা হয়। প্রশংসিত হয় বাবুলের ভূমিকা।
গেল বছর চট্টগ্রামের সদরঘাটে জোড়া খুনের রহস্য উন্মোচন করেন বাবুল আক্তার। জঙ্গি অর্থায়নের জন্য এক ব্যবসায়ীর টাকা ছিনতাই করতে গিয়ে নিজেদের গ্রেনেড বিস্ফোরণে ওই দুই জঙ্গি মারা যায়। পরে AK-22 অস্ত্রসহ 3.5 লাখ টাকা উদ্ধার করেন বাবুল আক্তার। সদরঘাটে যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল এবং সেখানে যে 3জন নিহত ছিল, ওই ঘটনার সাথে সে জড়িত ছিল। বান্দরবানের দুর্গম এলাকা নাইখাংছড়িতেও অভিযান পরিচালনা করে জঙ্গি আস্তানা ধ্বংস করেন তিনি। এভাবে একের পর এক অভিযানে জঙ্গিদের নেটওয়ার্ক দুর্বল করতে বিশেষ ভূমিকা রাখছিলেন সাহসী এই পুলিশ কর্মকর্তা। এসব ঘটনায় তার সাহসী পদক্ষেপ বাহিনীর অন্য সদস্যদেরও সাহসী করে তোলে। বাবুল 2005-এ পুলিশ বাহিনীতে যোগ দিয়ে সারদা একাডেমিতে ট্রেনিং শেষে কর্মজীবন শুরু করেন র‍্যাব 2-এ। 2008 ও 2009 সালে সেবা ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন রাষ্ট্রপতি পুলিশ পদক। 2011-তে পান পুলিশের সর্বোচ্চ পুরস্কার বাংলাদেশ পুলিশ মেডেল। আর সবশেষ পদোন্নতি পেয়ে তিনি কাজ শুরু করেছেন পুলিশ সদর দপ্তরে। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে খুনিদের আইনের আওতায় আনার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক পদক্ষেপের মাধ্যমে স্থায়ী সমাধানের পথে এগোনোর পরামর্শ দিয়েছেন সমাজবিজ্ঞানীরা। পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী হত্যাকাণ্ডের পর সময় সংবাদের সঙ্গে কথা বলেছেন সমাজবিজ্ঞানী মনিরুল ইসলাম খান। আমাদেরকে অবশ্যই এই অবস্থাটাকে আমরা বন্ধ করতে চাই এবং যারা করছে অবশ্যই তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে চাই, কিন্তু সেই কাজটা করছে কেন, সে কেন আজকে সমাজ থেকে নিক্ষিপ্ত হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমার মনে হয় সেই জায়গাগুলোতে আমাদেরকে এখন অ্যাড্রেস করতে হবে। আইনের আওতায় আমি নিয়ে আসলাম, তার আমি শাস্তি দিলাম, যাবজ্জীবন কারাদণ্ড দিলাম কিংবা মৃত্যুদণ্ডও দিলাম, কিন্তু তার আদর্শকে কি আমি মৃত্যুদণ্ড দিতে পারছি? এবং আমি নিশ্চিত সমাজের মধ্যে যদি আমরা সংলাপ তৈরি করতে পারি, আমরা যদি মিথস্ক্রিয়া তৈরি করতে পারি এবং শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়েই এটাকে যদি আমরা মোকাবেলা করতে চাই, তাহলে হয়তো আমরা আংশিকভাবে মোকাবেলা করব। নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া মিশনপল্লীতে সুনীল গোমেজ নামে এক খ্রিস্টান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সুনীলের সাথে ব্যক্তিগতভাবে কারো কোনো বিরোধ ছিল না বলে জানিয়েছে স্বজনরা। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। আমাদের নাটোর প্রতিনিধি আল মামুনকে সঙ্গে নিয়ে সাইফুর রহমান রকির রিপোর্ট। নাটোরের বনপাড়ার মিশনপল্লীতে এক খ্রিস্টান মুদি ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার বেলা 12টার দিকে তার লাশ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে। দাদু ওই পাশে ছিল, তো কিভাবে ইয়েটা হয়েছে আমরা বুঝতে পারি নাই। তো যখন শুনছি তখন খালি এসে দেখি যে ওই ইয়ার সামনে জালনার পাশে খালি এটা পড়ে আছে, লাশটা পড়ে আছে। নাস্তা দিয়ে গেছি, দিয়ে সব চলে গেছে, কথা বলি না আজকে। এই তো আমি তো বাড়িতে চলে গেছি, ওখান থেকে গিয়ে যে একজন ডেকে নিয়ে আসে, এরকম কাটা দেখে যাও। নিহতের স্বজন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, কে বা কারা এই হত্যার সাথে জড়িত এ ব্যাপারে এখনো তারা সুনির্দিষ্ট করে কিছুই বলতে পারছেন না। জীবনে পয়সা তার জন্য দোকানটা দিয়েছিলাম, শেষ করে দিল। কারোর সাথে শত্রুতা ছিল না, তাকে কথা বললে সে চুপ করেই থাকতো, সহজে উত্তর দিত না। ঘটনার পরপরই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনার আলামত সংগ্রহ করেছেন। বিগত সময়ে নাটোর এবং এই বনপাড়া বা বড়াইগ্রামের যে ঘটনাগুলো দেখেছি, তো তার সঙ্গে এই ঘটনা ভিন্ন কিছু মনে হয়নি। আমরা বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, নাটোর। সহকর্মী সাইফুর রহমান রকি এখনো আছেন নাটোরের বনপাড়া মিশনপল্লীতে। আমরা সর্বশেষ তথ্য জানতে তার কাছে চলে যাব। রকি, আপনি কেমন দেখছেন পরিস্থিতি? আপনি শুনেছেন যে আসলে সকাল 12:30টার দিকে নাটোরের যে এখানে মিশনপল্লী আছে, সেই মিশনপল্লীতে একজন খ্রিস্টান ব্যবসায়ী, তাকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এই ব্যবসায়ীর নাম জোসেফ। মূলত এই হত্যাকাণ্ডের প্রতিবাদে স্থানীয় বাসিন্দা যারা আছে, এখানে ধর্ম যাজক যারা আছেন এবং খ্রিস্টান সম্প্রদায়ের যারা আছেন, তারা মূলত এখানে কিন্তু একটি প্রতিবাদ সমাবেশ এবং একটি মানববন্ধনের আয়োজন করেছেন। আমরা মূলত সেই মানববন্ধনটি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। পারমিতা, দেখবেন এখানে বনপাড়া
ধর্মপল্লীর খ্রিস্টান ভক্তরা এছাড়াও বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মূলত এই প্রতিবাদ ও মানববন্ধনের আয়োজন করা হয়েছে। এর আগেই বিকেল 5:30টার দিকে বনপাড়ায় সড়ক অবরোধ করেছিলেন এই খ্রিস্টান ভক্তরা যারা আছেন তারা। এখান থেকে কিন্তু তারা বলছেন যে আসলে এভাবে যারা সংখ্যালঘু সম্প্রদায় তাদের উপর একের পর এক এ ধরনের হামলায় তারা কিন্তু ভীত হয়ে পড়েছেন। পুলিশ প্রশাসনকে এ জায়গা থেকে আরো সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তারা, না হলে এ জাতীয় হুমকি এ জাতীয় হামলা তাদের উপর একের পর এক হতেই থাকবে এবং তারা কিন্তু এক ধরনের কিন্তু কোণঠাসা হয়ে পড়েছেন। এ জাতীয় কথাবার্তায় এই সমাবেশ থেকে কিন্তু বলা হচ্ছে। এর আগে আমি একটু বলে রাখি যে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পুলিশের পাশাপাশি র্যাব এবং সিআইডি তদন্ত টিম এখান থেকে আলামত সংগ্রহ করেছেন এবং তারপরই কিন্তু তারা এই লাশটি মর্গে নিয়ে গেছেন এবং নিহতের স্বজনদের সাথেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কথা বলেছেন। তারা কিন্তু এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত, কি কারণে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে এ ব্যাপারে কিন্তু পরিবারের কাছ থেকেও পুলিশ তেমন কোনো ধারণা এখন পর্যন্ত পায়নি। আমরাও পরিবারের সদস্য এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলেছি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন পর্যন্ত প্রাথমিকভাবে যেটি ধারণা করছেন সেটি হলো সারা দেশে যে একটি জঙ্গি গোষ্ঠী একটি অরাজকতা সৃষ্টির পায়তারা করছে, এরকম কোনো গোষ্ঠী এ ধরনের হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণা এটি। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবারের সদস্যরা যেটি বলছেন, ওনার স্ত্রী, নিহতের স্ত্রী এবং তার মেয়ের সাথে কথা হচ্ছিল, তারা যেটি বলছিলেন যে সে আসলে এক ধরনের নিরীহ গোছের মানুষ ছিলেন, কারোর সাথে কোনো ধরনের শত্রুতা ছিল না। আসলে এই মানুষকে কারা হত্যা করতে পারে এই বিষয়টি নিয়ে তারাও কিছু বলতে পারছেন না। আমরা এলাকাবাসীর সাথেও কথা বলেছি, তিনি যে মুদি দোকানে থাকতেন সেই মুদি দোকানে সকাল 9:30টার দিকেও তিনি চা খাওয়ার পরে এই দোকান খুলেছেন এবং এই দোকানে কিন্তু তিনি বসেছিলেন। এরই মধ্যে এই 12টার দিকে কারা এসে তাকে হঠাৎ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করলো এই ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত আমরা কিছুই জানতে পারিনি এলাকাবাসীর কাছ থেকে বা পুলিশের কাছ থেকে। তো এই হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত থাকুক না কেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে এসেছিলেন, তারা যেটি বলছেন যে তারা তদন্ত শেষে এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন। এছাড়াও কিন্তু এখানকার যে বিভিন্ন জয় বাংলা সামাজিক সংগঠন একটি আছে, এই সামাজিক সংগঠন আগামীকাল সকালের দিকে একটি মানববন্ধন করবেন এবং এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাবেন। তো এই ছিল পারমিতা আমার কাছে যে খ্রিস্টান ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে এই খবর সর্বশেষ। দর্শক, খ্রিস্টান ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যার ঘটনায় এলাকাবাসীর প্রতিবাদ মানববন্ধনের সর্বশেষ বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। বাংলার সময় আরো থাকছে। ব্রাহ্মণবাড়িয়ায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ জিহাদি বই উদ্ধার, আটক 15। ব্যাপক প্রাণহানি, সহিংসতা ও ভোট বর্জনের মধ্য দিয়ে 6 পর্বে শেষ হলো ইউনিয়ন পরিষদের নির্বাচন। সরকারি বেসরকারি হিসেবে নির্বাচন ও নির্বাচন পরবর্তী সংঘাতে প্রাণ গেছে শতাধিক মানুষের, আর আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় সরকার নির্বাচনে এত প্রাণহানি ও বিশৃঙ্খলার কারণে প্রশ্নবিদ্ধ হয়েছে নির্বাচনী ব্যবস্থা। গণতন্ত্র বাঁচাতে নির্বাচন কমিশনকে আরো বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান তাদের। শেখ জায়েদের রিপোর্ট। আগের 5 ধাপের ধারাবাহিকতায় শেষ ধাপের নির্বাচনেও এড়ানো যায়নি প্রাণহানি, সহিংসতা ও জাল ভোট। 6 ধাপে প্রথমবারের মতো দলীয় প্রতীকের এই স্থানীয় নির্বাচনে সংঘর্ষে প্রাণ গেছে শতাধিক মানুষের, হতাহত হয়েছেন কয়েক হাজার। কিন্তু কেন এই মৃত্যুর মিছিল? প্রশাসনিক দুর্বলতা নাকি দলীয় প্রতীকের নির্বাচন হওয়ায় বেড়েছে সংঘাত? খারাপ দৃষ্টান্তের নির্বাচন, যে উপাদানে খারাপ হওয়ার কথা এই নির্বাচনের সব উপাদান উপস্থিত ছিল। এই নির্বাচনকে কেন্দ্র করে শুরু থেকেই অনেক কথা হচ্ছে যে নির্বাচনটা কি হবে, কিভাবে হবে। তো এত কথা যখন হবে তাহলে নির্বাচন কমিশনের প্রস্তুতিটাও এত ব্যাপক হওয়া দরকার ছিল। প্রাণহানিটা তো তার দায়বদ্ধতা, তার লাইবিলিটিস। নির্বাচনী ব্যবস্থাপনা এক ধরনের শিথিলতা এবং এক ধরনের পরিকল্পনাহীন দলীয় প্রভাব বা সরকারি প্রভাবের কারণ। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাপনার এটাই বোধহয় ছিল কফিনের লাস্ট পেরেড। ভবিষ্যতে যে কোনো নির্বাচনের সংঘাত সংঘর্ষ এড়াতে নির্বাচন কমিশনকে আরো জোরালো ভূমিকা রাখার পাশাপাশি রাজনৈতিক ঐক্যমত জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা।
নির্বাচন কমিশনকে বাস্তবসম্মত পরিকল্পনা তৈরি করতে হবে। প্রত্যেককেই তাদের স্বীয় স্বার্থ বাদ দিয়ে জাতীয় স্বার্থ এবং গণতন্ত্রের স্বার্থ, নির্বাচনের স্বার্থকে যদি সামনে না রাখে তাহলে এর প্রতিকার পাওয়া সম্ভব নয়। তবে প্রথমবারের মতো দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত এই স্থানীয় নির্বাচন দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রাণহানির নির্বাচন বলেই বিবেচিত হবে বলে মনে করেন তারা। এই প্রাণহানিকর নির্বাচন আমার জন্য সুখকর কোনো বার্তা নয়। শেখ জায়েদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে ষষ্ঠ ও শেষ পর্বে নির্বাচন শেষেও অধিকাংশ ইউনিয়ন পরিষদে নিরঙ্কুশভাবে এগিয়ে আছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। 698টি ইউনিয়ন পরিষদের মধ্যে 601টির বেসরকারি ফলে এ চিত্র দেখা গেছে। ঘোষিত ফলের মধ্যে 340টিতে আওয়ামী লীগ, 59টিতে বিএনপি এবং 184টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। স্থগিত করা হয়েছে 14টি ইউনিয়নের নির্বাচন। ষষ্ঠ পর্বে 724টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। কিন্তু সীমানা সংক্রান্ত জটিলতা এবং নির্বাচনী সহিংসতা সহ নানা কারণে 24টি ইউপির নির্বাচন স্থগিত করা হয়। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 2 জন। এর আগে গত 22 মার্চ প্রথম ধাপে 712টি, 31 মার্চ দ্বিতীয় ধাপে 639টি, 23 এপ্রিল তৃতীয় ধাপে 620টি, 7 মে চতুর্থ ধাপে 703টি এবং পঞ্চম ধাপে 28 মে 716টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনকে দলীয় কমিশনে পরিণত করার মধ্য দিয়ে নির্বাচন ব্যবস্থাকে বর্তমান সরকার ভেঙে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা 11:30টার দিকে ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির কার্যালয়ে দলের বর্ধিত সভায় কথা বলেন তিনি। এ সময় একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য সরকার যাবতীয় পদক্ষেপ নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। একদলীয় শাসন ব্যবস্থাকে পুনরায় প্রতিষ্ঠিত করবার জন্য যাবতীয় আয়োজন সম্পন্ন করা হয়েছে। আমি বরাবরই বলে এসেছি, গণতন্ত্রের যে মূল প্রতিষ্ঠানগুলো, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে আপনার নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশনকে পুরোপুরিভাবে একটি দলীয় কমিশনে পরিণত করা হয়েছে এবং নির্বাচন ব্যবস্থাটাকে পুরো ভেঙে দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে 16টি পেট্রোল বোমা, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়েছে। এ সময় আটক করা হয়েছে 15 জনকে। পুলিশ ও র্যাব জানায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ উপজেলার বড় বাজারের একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে 16টি পেট্রোল বোমা, 3 শতাধিক ট্যাটা, 5টি রামদা, 2টি চাইনিজ কুড়াল সহ বেশ কিছু জিহাদি বই জব্দ করা হয়। এ সময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে 15 জনকে আটক করা হয়। প্রাথমিকভাবে ঠিক কি উদ্দেশ্যে এবং কারা অস্ত্রগুলো মজুত করে রেখেছিল সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি র্যাব ও পুলিশের কর্মকর্তারা। তবে আটককৃতদের সাথে জঙ্গি সংশ্লিষ্টতা আছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তারা। একটি বাড়িতে আমরা অভিযান চালিয়ে 16টি পেট্রোল বোমা এবং দেশীয় অস্ত্র প্রায় শতাধিক আমরা এখানে উদ্ধার করেছি। এছাড়াও কিছু ধর্মীয় বই উদ্ধার করেছি। তাছাড়া দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে আগত কিছু টিকিট আছে বাহির থেকে আগত, সেগুলো আমরা উদ্ধার করেছি। বেশ কিছু বহিরাগত লোকজনকে আমরা এখান থেকে গ্রেফতার করেছি। আমরা বিষয়টি এখনো আমরা খতিয়ে দেখছি। বাংলার সময় আরো থাকছে। মনোবাসনা পূরণের আশায় কালী পূজার মধ্য দিয়ে গাইবান্ধায় শুরু হলো ঐতিহ্যবাহী চড়ক মেলা। দেশের নানা প্রান্ত থেকে হাজারো মানুষের ঢল। রংপুরে 10 দফা দাবিতে ধর্মঘট পালন করেছে বাংলাদেশ মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। সকালে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি ক্যাম্পাসের সামনে জড়ো হয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। এ সময় বাংলাদেশ মেডিকেল এডুকেশন গঠন সহ 10 দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বরিশালের ছাত্রলীগ নেতা রেজাউল করিম হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকা বরিশাল মহাসড়ক সহ বরিশালের 3টি প্রবেশদ্বার অবরোধ করে ছাত্রলীগ। সকালে ঢাকা বরিশাল মহাসড়কের বিকেএসপি এলাকায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। একই সঙ্গে বরিশাল পটুয়াখালী কর্ণকাঠি ও বরিশাল ঝালকাঠি সড়কের কালিজিরা আঞ্চলিক সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। রেজাউল করিম রেজা হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা। অবরোধের কারণে রাস্তার দুপাশে যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা। পুলিশের আশ্বাসে 2 ঘণ্টা পর অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। 30 মিনিট ধরে বসে রয়েছে এখানে, রাস্তা ছাড়তেছে না, যাইতে পারতেছি না। রাস্তাটা অবরোধ করাতে আমাদের ভীষণ অসুবিধা হচ্ছে এই প্রচন্ড গরমের ভিতর। যাত্রী হিসেবে আমাদের কষ্ট হইতেছে, সময় অপচয় হইতেছে। আমরা যে কাজটার জন্য ব্যয় হয়েছে ওই কাজটা সম্পাদন করতে পারতেছি না, আমাদের বাড়ি ফিরতে হবে। যতক্ষণ পর্যন্ত এই আসামিদের গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হবে ততক্ষণ পর্যন্ত ততদিনে আমাদের এই ধরনের আন্দোলন সংগ্রাম আমরা চালিয়ে যাব। পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই টাঙ্গাইলের ভুয়াপুরে পোল্ট্রি ফার্ম গড়ে তুলেছেন স্থানীয় এক প্রভাবশালী ব্যবসায়ী। ফার্মটিতে 10,000 মুরগি থাকলেও নেই বর্জ্য শোধনাগার। কোনো পরিকল্পনা ছাড়াই প্রতিদিনের বর্জ্য ফেলা হচ্ছে আশপাশের পুকুরে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি পুকুরের পানি দূষিত হওয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। কাদের তালুকদারের তথ্য, রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2009 সালে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী এলাকায় ছোট পরিসরে একটি লেয়ার পোল্ট্রি ফার্ম গড়ে তোলেন স্থানীয় ব্যবসায়ী হালিম মণ্ডল। এরপর থেকে ফার্মের পরিধি বাড়ানো হলেও বর্জ্য পরিশোধনে কোনো ব্যবস্থা রাখা হয়নি। এ কারণে কোনো পরিকল্পনা ছাড়াই প্রতিদিন বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে আশপাশের পুকুরে। এতে অসহনীয় মাত্রা দুর্গন্ধের পাশাপাশি দূষিত হয়ে পড়েছে পুকুরের পানি। আর বিষযুক্ত পানি ব্যবহার করে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, বারবার জানানোর পরও প্রভাবশালী হওয়ায় কোনো কিছুই তোয়াক্কা করছে না ফার্মের মালিক। পুকুরে মুরগি নিয়ে বাড়ি বাড়ি নিয়ে ফালায়, দুর্গন্ধ থাকতে পারে না কেউ। খাওয়া দাওয়া রুচি উঠে গেছে সবাই। একটা বিয়ার মেহমান আসতে পারে না, গন্ধে এসে গুটা চলে যায়। প্রতিবাদ করতে যাই এখন তার হুমকির সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে। মিথ্যা কেস, মিথ্যা বানোয়াট, যে যায় তার বিরুদ্ধে অলরেডি আমাদের বিরুদ্ধে একটা কেস করে ফেলছে। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ফার্মটিকে ছাড়পত্র দেওয়া হয়নি। তবে সমস্যার কথা স্বীকার করে ফার্ম মালিক জানালেন, বায়োগ্যাস প্ল্যান্ট বসানোর কাজ চলছে। অসুবিধা একবার নাই তা না, যতটুকু বলে অতটা না। কিছুটা মনের গ্যাসের তৈরি বা ব্যক্তিগত কিছুটা বাধাগোধা সৃষ্টি, এই জাতীয়টার মধ্যে কাজ করছে। আমি বায়োগ্যাস প্ল্যান করবো, বায়োগ্যাস করে এটা আমি নিয়ন্ত্রণ করে ফেলবো। বায়োগ্যাস প্ল্যান্ট যতদিন পর্যন্ত স্থাপন না করবে ততক্ষণ পর্যন্ত সে বৈধ হবে না এবং পরিবেশ অধিদপ্তর থেকে কোনো ছাড়পত্র দেওয়া হবে না। অবশ্য ফার্মটি বন্ধে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। স্থানীয় প্রশাসনের যে রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার এবং হেলথ ইন্সপেক্টর, তাদের সমন্বয়ে তারা ওখানে যাবেন। পরিবেশের যদি কোনো উন্নতি না হয় তাহলে ওরা তাৎক্ষণিকভাবে তারা বন্ধের ব্যবস্থা নেবেন। 10,000 মুরগি ধারণ ক্ষমতার এই ফার্মটিতে প্রতিদিন প্রায় 1 মেট্রিক টন বর্জ্য তৈরি হয়। সময় সংবাদ, টাঙ্গাইল। শেরপুরে নির্বাচনী সহিংসতায় বুড়ুজ আলী নামের একজন নিহত হয়েছেন। ভোরে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ জানায়, শনিবার দুপুরে শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে 2 সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত বুড়ুজ আলী সহ 7 জনকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে বুড়ুজ আলীর মৃত্যু হয়। সাতক্ষীরায় তলুইগাছা সীমান্তে একটি বাড়িতে অভিযান চালিয়ে 13 কেজি রূপা উদ্ধার করেছে বর্ডার গার্ড বিজিবি। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। সাতক্ষীরা 38 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরমান হোসেন জানান, এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার তলুইগাছা গ্রামের বাসিন্দা রুস্তম আলী ও আব্দুস সামাদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাদের গোয়ালঘর থেকে ভারত থেকে অবৈধভাবে আনা 8টি প্যাকেটে 13 কেজি রূপা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় 10 লাখ টাকা। তবে বাড়ির মালিক রুস্তম ও সামাদ পলাতক থাকায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। সাতক্ষীরা শহরকে যানজট মুক্ত ও পরিচ্ছন্ন রাখতে জেলা প্রশাসন এবং পৌরসভার উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় শহরের পৌরদিঘি ও সাতক্ষীরা আশাশুনি সড়কের উভয় পাশের অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। এর আগে সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শহরের স্টেডিয়ামের পাশের এলাকার বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং আবদ্ধ খালের কচুরিপানা পরিষ্কার করা হয়।
নিজের জায়গা ছাড়া হয়ে আশ্রিত অবস্থায় পাঠদান চলছে বগুড়া জলেশ্বরীতলা প্রাথমিক বিদ্যালয়ের। শহরের কেন্দ্রস্থলে সরকারি প্রাথমিক বিদ্যালয়টিকে কৌশলে অন্যত্র সরিয়ে দিয়ে সেই জায়গায় প্রতিষ্ঠা করা হয়েছে প্রি ক্যাডেট হাই স্কুল নামের একটি বেসরকারি উচ্চ বিদ্যালয়। আর প্রাথমিক বিদ্যালয়ের স্থান হয়েছে আইন কলেজের একটি পরিত্যক্ত ভবনে। বিষয়টির সত্যতা স্বীকার করেছেন জেলা প্রশাসক। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম। 1965 সালে রাজশাহী বিভাগীয় কমিশনার ৮,১০৮ টাকা ৮২ পয়সা দিয়ে ২৬% জমি হুকুম দখল করেন বগুড়া জলেশ্বরীতলা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের নামে। 1973 সালে ১ জুলাই বিদ্যালয়টিকে সরকারিকরণ করা হয়। কিন্তু 1976 সালে প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট কিছু কুচক্রী মহল বিদ্যালয়টির বার্ষিক মিলাদ মাহফিলের কথা বলে শিক্ষার্থী ও শিক্ষককে বগুড়া আইন কলেজে নিয়ে যায়। এরপর থেকে নিজ জায়গায় আর ফিরতে পারেনি বিদ্যালয়টি। 5, 4, 3 এক জায়গায়, শিশুরা এক জায়গায়, হইচই বেশি হয়। আমাদের বাথরুম পরিষ্কার নাই, ফ্যান নাই, কারেন্ট নাই, এদের জন্য সমস্যা হয়ে যায়। শুধু শিক্ষার্থীরা নয়, শিক্ষকরাও নানা অসুবিধার মধ্যে পাঠদান করছেন একই কক্ষে। শিক্ষকরা চান আশ্রিত হয়ে না থেকে তাদের নিজ জায়গায় ফিরতে। একটা শ্রেণীতে গেলাম, পাঠদান দিচ্ছি আকর্ষণীয়, আর একটা ক্লাসে বাচ্চারা দেখতেছে, 2 ক্লাসে বাচ্চা অমনোযোগী হয়ে যাচ্ছে। আমরা চাই একটি স্বাভাবিক পরিবেশে বিদ্যালয় পরিচালনা করতে এবং আমাদের নিজস্ব যে জায়গা আছে সেই জায়গায় আমরা ফিরে যেতে চাই। সেই সময় প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি সমঝোতার ভিত্তিতে ভালো একটি উচ্চ বিদ্যালয় স্থাপনের জন্য স্কুলটি স্থানান্তর করেছে বলে জানান প্রি ক্যাডেট হাই স্কুলের পরিচালনা কমিটির বর্তমান সভাপতি। মিলাদের নামে বলে স্কুল নিয়ে গেছে, এই ধরনের কথা আসলে অনর্থক। সেই সময় দুই সমাজের, সুশীল সমাজের লোকজনই একটা সিদ্ধান্ত নিছে যে প্রাথমিক বিদ্যালয়টা হয়তো অন্য জায়গায় হস্তান্তর করে এখানে একটা ভালো সরকারি প্রতিষ্ঠান স্থাপন করা। প্রাথমিক বিদ্যালয়ের জায়গা বেদখল হওয়ার বিষয়টি স্বীকার করে জেলা প্রশাসক জানান এ বিষয়ে একটি তদন্ত কমিটি হয়েছে, রিপোর্ট পেলেই সিদ্ধান্ত নেওয়া হবে। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটিকে প্রধান করে একটা কমিটি করেছে এবং আশা রাখছি কমিটি রিপোর্ট দেওয়ার পর আমরা পরবর্তী কার্যক্রম আমাদের গ্রহণ করব। বর্তমানে শহরের অভিজাত এলাকায় জলেশ্বরীতলায় 26% জমির উপর প্রি ক্যাডেট হাই স্কুল ছাড়াও এর সামনে অংশে রয়েছে একটি মোবাইল কোম্পানির শোরুম। বর্তমানে এই বিদ্যালয়ে ছাত্র সংখ্যা প্রায় 1000। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। দেখছেন বাংলার সময়, সঙ্গেই থাকুন। ঝিনাইদহে পূবালী ব্যাংকের সামনে গ্রাহককে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় 2টি মোটরসাইকেল ও 50,000 টাকা সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে শহরের ব্যাপারীপাড়া ও টিভি সেন্টার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় গত 29 মে পূবালী ব্যাংক ঝিনাইদহ শাখার সামনে রিজার্ভ ফিলিং স্টেশনের ম্যানেজার ফারুক হোসেনকে গুলি করে 10,08,000 টাকা ছিনতাই করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্টেশন ম্যানেজার নারায়ণ চন্দ্র বিশ্বাস বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন। এই ঘটনায় গতরাতে সুজন, ইমরান এবং ইমরানের স্ত্রী রত্না খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ। ইতিমধ্যে জড়িত সন্দেহে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদে তাদের নিকট প্রাপ্ত তথ্য এবং স্বীকারোক্তি মোতাবেক 50,000 টাকা ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। এই সংক্রান্তে আর রত্না নামের আরো একজন মহিলাকেও গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্য টাকা উদ্ধার এবং জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য ইতিমধ্যে বিভিন্ন দিকে অভিযান চলতেছে। সাতক্ষীরায় ট্রাকের নিচে চাপা পড়ে ফয়সাল সর্দার নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। বেলা 11:30টার দিকে তালা উপজেলার পাটকেল ঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় সকালে সাইকেলে করে বাজারে যাচ্ছিল ফয়সাল। পাটকেল ঘাটা থানার সামনে পৌঁছালে একটি ইঞ্জিন ভ্যান তাকে ধাক্কা দেয়। এ সময় উল্টো দিক থেকে আসে একটি ট্রাকের নিচে চাপা পড়ে ফয়সাল। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়। চাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ নির্দেশ দেন। মামলার বিবরণীতে বলা হয় 2015 সালের 5 জানুয়ারি 144 ধারা ভঙ্গ করে মিছিল বের করে বিএনপি। এ সময় সংঘর্ষে বিএনপি কর্মী জামশেদ আলী নিহত হয়। এই ঘটনায় শাহজাহান মিয়া সহ অজ্ঞাতনামাদের আসামি করে শিবগঞ্জ থানায় 3টি মামলা করে পুলিশ। আজ আদালতে আত্মসমর্পণ করে ওই 3 মামলার জামিন আবেদন করেন শাহজাহান মিয়া। তবে একটি মামলায় জামিন হলেও অপর 2টি মামলায় জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। বন্যপ্রাণী ও পরিবেশ বাঁচায় প্রকৃতি, বাঁচায় দেশ।
এই স্লোগানকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সিলেটে সকালে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে জেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ট্রাঙ্ক রোড ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সবার মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। নোয়াখালীতে জেলা প্রশাসক বদরে মনুরীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। জেলা প্রশাসনের নেতাকর্মীরা ছাড়াও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া টাঙ্গাইল, নরসিংদী, বাগেরহাট সহ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। মনোবাসনা পূরণের আশায় গাইবান্ধায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী চড়ক মেলা। ব্যতিক্রমী এই আয়োজনকে ঘিরে ঢল নামে হাজারো মানুষের। সকালে সদর উপজেলার খামার চান্দের ভিটা গ্রামের কালী মন্দিরে পূজার মধ্য দিয়ে শুরু হয় মেলার। এ সময় মনোবাসনা পূরণে দেবীর আরাধনা করেন পুণ্যার্থীরা। পরে শুরু হয় 25 বছরের পুরনো চড়ক মেলা। এ উপলক্ষে মন্দিরের আশেপাশে বিভিন্ন রকম জিনিসপত্রের পসরা সাজান দোকানিরা। সকাল থেকেই মেলা প্রাঙ্গণে ভিড় করেন বিভিন্ন বয়সের হাজারো মানুষ। বিকেলে শুরু হয় মূল আকর্ষণ চড়ক খেলা। এতে নানা খেলাধুলার পাশাপাশি ছিল রাবণ নৃত্য। পরে একজন মানুষের পিঠে বড়শি বিধিয়ে চড়ক গাছের উপর 7 বার ঘোরানোর মধ্য দিয়ে শেষ হয় মেলা। রামায়ণ সাজানো, তারপরে আগুন খাওয়ানো, পানি করানো, ঝাড়ুদার সাজানো। পেটে চাকু দিছে দেখে খুব আতঙ্ক হয়ে গেছে, আমি ভয় লাগছে, কিন্তু জীবনের প্রথম এটা আমার ভালো লাগছে। দা খেলা দেখছি, দায়ের উপর পা দিচ্ছে, মানে এক পা দিচ্ছে নামাচ্ছে, সে খেলাটা খুব চমৎকার ছিল। এটা আমাদের চড়ক পূজা, কালী পূজা করার পর আমাদের শিবের চড়ক পূজা করা হয় এবং নাচন খোচন খেলাধুলা এগুলো দেখানো হয় আর কি। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রীকে, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। সিসি ক্যামেরায় সন্দেহভাজনদের চিহ্নিত করার দাবি পুলিশের। নাটোরে বড়াই গ্রামে খ্রিস্টান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা। স্বজনদের দাবি, নিহতের সঙ্গে কারো ব্যক্তিগত বিরোধ ছিল না। বিচারের দাবিতে এলাকায় মানববন্ধন। স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতায় প্রশ্নবিদ্ধ হয়েছে নির্বাচনী ব্যবস্থা, মত বিশেষজ্ঞদের। গণতন্ত্র বাঁচাতে ইসিকে আরো বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান। পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই টাঙ্গাইলের ভুয়াপুরে গড়ে উঠেছে পোল্ট্রি ফার্ম। নেই বর্জ্য শোধনাগার, চরম স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী। এবং বগুড়া শহরে সরকারি স্কুলের জায়গা বেদখল করে প্রতিষ্ঠিত হয়েছে বেসরকারি প্রি ক্যাডেট স্কুল। আইন কলেজের পরিত্যক্ত ভবনে চলছে প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ টিভি। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।